ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে দেখলো শুভ্র একটা পুরনো কাঠের বেঞ্চে উল্টো দিকে হয়ে বসে আছে। ওর কাঁধের উপর গিবরাটা দেখা যাচ্ছে। শুভ্র নির্দিষ্ট মনে গিটারের তালে আঙ্গুল চালাচ্ছে। হৃদি একদম নিঃশব্দে এক পা দুপা করে এগিয়ে এসে শুভ্র ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। ও চেয়েছিল শুভ্র যেন টের না পায় যে ও ফিরে এসেছে, কিন্তু হৃদি পেছনে দাঁড়াতে শুভ্র হুট করে গিটারের রিদমটা বদলে দিল। এবার অন্যরকম দোলা দেওয়া সুরে শুভ্র গেয়ে উঠল, তুমি আমার কাছে ফুটফুট হয়ে রাতের সুখতারা। হৃদি থমকে গেল। গানের লেখাগুলো যেন একদমই ওরই জন্য লেখা। শুভ্র ওর দিকে না থেকে সুরের জালে ওকে আটকে ফেলেছে। শুভ্র আবার ধরল, তুমি আমার শিশির ভেজা সোনালি সকাল। গানের প্রতিটি লাইন শুভ্রের ভরাট কণ্ঠস্বর রাতের নির্জনতাকে আরও মায়াবী করে তুলল। হৃদি মুগ্ধ হয়ে শুনছে, ওর জেদ অভিমান সব যেন এই সুরের ন্যায় বন্যা ভেসে যাচ্ছে। শুভ্র এবার একটু জোর দিয়ে বলল, আমার মনের জ্যোৎস্না আমি কাউকে দেব না। শেষ লাইনটা গাওয়ার পর হুট করে শুভ্রা আঙ্গুল থেমে গেল। গিটারের টুংটাং শব্দ থেমে যেতে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। শুভ্রের ঠোঁটের কোণে একটা বিজয়ের হাসি ফুটে উঠল। হৃদি অবাক হয়ে ভাবলো, গানটা থামিয়ে দিল কেন? শুভ্র শুনতে তো বেশ লাগছিল। হৃদি যখন নিজের ঘোরের মধ্যে ঢুক দিয়েছিল ঠিক তখনই শুভ্র একদম শান্ত গলায় বলল, আপনি যাননি? হৃদি চমকে উঠল। ও তো একদম নিঃশব্দে দাঁড়িয়েছিল, তবে শুভ্র বুঝলো কী করে ও কি পিছনে চোখ নিয়ে জন্মেছে? নিজের ধরা পড়ে যাওয়া রাখতে হৃদি একটু আমতা আমতা করে কাপা গলায় বলল, না আমি যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো এই পচা গানটা কে গেছে, একটু দেখে যাই, তাই দাঁড়িয়েছিলাম। শুভ্র এবার বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। খুব ধীর পায়ে হেঁটে ও হৃদির একদম সামনে এসে থামালো। দুই হাতের দূরত্ব নেই বলেই চলে। শুভ্রের দীর্ঘ ছায়াটা হৃদির উপর আছড়ে পড়ল। ও খুব গম্ভীর গলায় বলল, মনে হচ্ছে না আপনি আমার সাথে লুকোচুরি খেলছেন? সত্যি বলছি ম্যাডাম, খেলাটা আমার মোটেও ভালো লাগছে না। হৃদি এবার আর দৃষ্টি সরাল না। বুক চিতিয়ে শুভ্রের চোখের উপর চোখ রেখে বলল, আমি কেন আপনার সাথে লুকোচুরি খেলতে যাব? আমি তো বরং চাইছি আপনাকে ভুলে যেতে, কারণ আপনাকে মনে রাখা আমার জন্য বড়ই কষ্টদায়ক। তাই প্রতিটা মুহূর্ত চেষ্টা করছি যদি কোনোভাবে আপনাকে মন থেকে মুছে ফেলা যায়। শুভ্র এক মুহূর্ত চুপ করে রইল। ওর চোখের সেই ধারালো চাহনি কিছুটা নরম হয়ে গেল। ও খুব নিচু স্বরে জিজ্ঞেস করলো, এত রাগ আমার উপর? হৃদি একটা শুকনো হাসলো। চোখের কোণে তখন অজান্তে পানি চিকচিক করছে। ও ধরা গলায় বলল, কারো প্রতি কোনো রাগ নেই আমার। থাকেন, আচ্ছা থাকেন আপনি, আমি ঘুমোতে যাচ্ছি, গুড নাইট। এই বলে হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। ও জানে আর কিছুক্ষণ থাকলেও কেঁদে ফেলবে। ও দ্রুত পায়ে ছাদের দরজার দিকে হাঁটা গেল, কিন্তু দুই হাত এগোতে আচমকা ওর ওড়নায় টান লাগলো। শুভ্র পেছনে থেকে হৃদির ওড়নার আঁচলটা মুঠোর মধ্যে শক্ত করে ধরে ফেলেছে। হঠাৎ টানে হৃদি থমকে দাঁড়িয়ে গেল। ওর বুকটা তখন কামারে হাঁপড়ের মতো ধুপ করে উঠল। এই লোকটা কেন এমন করে? কেন বারবার ওর পালানোর পথ আটকে দেয়? হৃদি এবার ঘুরে দাঁড়িয়ে ক্ষোভ আর অভিমানে ফেটে পড়ল। সরাসরি শুভ্র চোখের দিকে তাকিয়ে ঝিলিক দিয়ে ওঠা গলায় বলল, কি চান আপনি? কি পেলে খুশি হবেন? আমি একদম হারিয়ে যাই, এটাই তো বলতে চান? হৃদির কণ্ঠে সেই হাহাকার মেশানো প্রশ্নটা শুনে শুভ্র বুকের ভেতরে যেন বিষম খেলো। এক মুহূর্তের জন্য ওর পাথুরে হৃদয় কম্পন সৃষ্টি হলো। সে আর নিজেকে সামলে রাখলো না। হাতের মুঠোয় থাকা ওড়নাটা আঙ্গুলে পেঁচিয়ে এক হ্যাঁচকা টান দিল। আচমকা টানে হৃদি তাল সামলাতে না পেরে ছিটকে এসে সরাসরি শুভ্রের শক্ত বুকের উপর আছড়ে পড়ল। ওর কপালটা শুভ্রের চিবুক ঠেকেছে। মুহূর্তে হৃদির হার্টবিট পাগলা ঘোড়ার মতো লাফালাফি শুরু করলো। বুকের ভেতরটা এমন শব্দ করছে, হৃদি মনে হলো শুভ্র হয়তো সেই শব্দের তাল স্পষ্ট শুনতে পাচ্ছে। শুভ্র এবার ওর বাঁ হাত দিয়ে হৃদির কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল, যেন এক চিলতে ফাঁকা রাখতে না চায়। হৃদিকে নিজের আত্মার সাথে মিশিয়ে ফেলার এক আদিম আকুলতায় ওকে আরও কাছে টেনে নিল। শুভ্র হৃদির কানে খুব কাছে নিজের মুখটা নামিয়ে এলো। ওর উষ্ণ নিঃশ্বাসে হৃদির গলার কাছে আশ্রে পড়ছে, যা হৃদির সারা শরীর এক অদ্ভুত শিহরণ বইয়ে দিচ্ছে। শুভ্র হঠাৎ কোনো সুরহারা মানুষের মতো যন্ত্রণার মতো কাতর স্বরে গেয়ে উঠল, সইতে পারবো না হারানোর ব্যথায়, বলে দিয়েছি আমি হৃদয়ের কথা। গানের প্রতিটা লাইন হৃদির শিরায় শিরায় আছড়ে পড়ল। কোমরে শুভ্র সেই জোরালো স্পর্শ যেন ক্রমশ অবশ হয়ে উঠল।
ও কাঁপা কাঁপা চোখে ঝাপসা অন্ধকারে শুভ্রের দিকে তাকালো। দেখলো শুভ্র পলকহীন চোখে ওর দিকে তাকিয়েছে। নিস্তব্ধ ছাদে শুধু ঝিঝি পোকার ডাক আর দুজন দ্রুততার নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ ওভাবে কেটে যাওয়ার পর সেই নিস্তব্ধতা ভেঙে শুভ্র গাঢ় স্বরে বলল, আপনি কি আমার চোখের ভাষা বুঝতে পারেন না? আমি ঠিক কী চাই সেটা কি সত্যি আপনার অজানা? শুধু আমার রাগটাই আপনার চোখে পড়ে, কিন্তু এই বুকের ভেতরটা যে কতটা ছটফট করে সেইটা কি আপনি কোনোদিন বোঝেন না? হৃদি এবার যেন বৈদ্যুতিক শক খাওয়ার মতো চমকে উঠল। ও যতটা শুভ্রের কথা অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হচ্ছে শুভ্রের আপনি সম্বোধনে। এই নবাব তো ওকে তুই ছাড়া সম্বোধন করে না। আজ হঠাৎ কেন এই দূরত্ব? হৃদি বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে সামলানো, তারপর অভিমানে ঠোঁট পাল্টে বলল, না আমি বুঝি না। আমি একটা অবুঝ মেয়ে, আমি অত শত বুঝি না। চোখের ভাষা যে আমি মুখের ভাষা বেশি বিশ্বাস করি। যা বলার সোজাসুজি মুখে বললে তো হয়, এত হেয়ালির কি আছে? শুভ্র হৃদির চোখের মনির দিকে আরও গভীরভাবে তাকিয়ে একদম নিচু গাঢ় স্বরে প্রশ্ন করলো, সত্যি কি অবুঝ, নাকি সবটা বুঝে এ অবুঝের মতো ভান করেন? হৃদি এক মুহূর্তের জন্য শুভ্রের সে সম্মোহন দৃষ্টিতে থমকে গেল। ওর বুকের ভিতরটা তখন রীতিমতো ড্রাম বাজছে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তেরামি করে জবাব দিল, সেরকম মেয়ে আমি নেই। ভান করার মতো সস্তা স্বভাব আমার নেই। যা মনে থাকে তাই মুখে বলি। শুভ্র এক বুক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল। ওর বুকের ভেতর ঝড়টা যেন এক নিমিষে বাইরের নিস্তব্ধতাকে মিশে গেল। ও খুব ধীরেভাবে হৃদির কোমর থেকে নিজের হাতের বাঁধনা আলগা করে নিল। তারপর একদম ভাবলেশহীনভাবে গলায় বলল, রুমে চলে যা। বলে হৃদিকে ছেড়ে দিয়ে আবার ছাদের রেলিংয়ের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। হৃদি এবার দমে যাওয়ার পাত্রী নয়। ও চলে যেতে যেতে হুট করে থমকে দাঁড়ালো। ওর ভিতরে জমে থাকে একরাশ অভিমান, জমানো হাহাকার, জমানো অভিমান এবার অগ্নিগিরি লাভার মতো ফেটে পড়ল। ও শুভ্রের পিঠের দিকে তাকিয়ে আর্তনাদ মেশানো গলায় বলে উঠল, মাঝে মাঝে ভাবে আল্লাহ কেন যেন আপনার মতো এক শক্ত পাথরের মনের মানুষের প্রতি আমাকে আসক্ত করলো, যার মনের ভালোবাসা বলতে আদৌ কিছু আছে কিনা তা নিয়ে আজও আমার ঘোর সন্দেহ। বিশ্বাস করেন শুভ্র, আপনাকে ভালোবেসে আমি প্রতিটা সেকেন্ড বিষণ্ণতায় কাটিয়েছি, ভীষণ কষ্ট পাচ্ছি। ভালোবাসা সত্যি সুখের হয় না, অন্তত আপনার ক্ষেত্রে তো নয়। আপনি এই আমাকে গভীর মায়ায় ধরেছেন, আবার পরক্ষণে অবহেলা ছুঁড়ে ফেলেছেন। কেন কেন এমন করছেন তাও আমি জানি না। শুভ্র নিশ্চল হয়ে দাঁড়িয়ে শুনছে। হৃদি থামল না। ও দু চোখ বেয়ে তখনও নোনা জল গড়িয়ে পড়ছে। ও ধরা গলা আবারও বলল, শুধু একটা কথা বলে রাখছি, আপনি এমনিতে অনেকটা ভেঙে পড়েছি, দয়া করে আমাকে আর নতুন করে ভাঙবেন না। নাহলে আমি সত্যি কাচের মতো টুকরো টুকরো হয়ে যাব। তখন আপনি শুধু চারিদিকে ছড়িয়ে থাকা সেই কাচের ভাঙা টুকরোটাই পাবেন। কোনো পুরনো আস্ত হৃদিকে আর কোনোদিন জোড়া লাগাতে পারবে না। কথাগুলো শেষ করে হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর শক্তি পেল না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলটুকু মুছে প্রায় দৌড়ে ছাদ থেকে নেমে গেল। শুভ্র পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হৃদির সেই শেষ কথাটা, বিশেষ করে এই ভাঙা কাচের সব উপমাটা ওর কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। ওর ভেতরে সেই দম্য দেওয়ালটা যেন মুহূর্তে ধসে পড়ল। সে কি সত্যি তার মনমোহিনীকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে? হৃদিকে হারানোর চিন্তাটা মাথায় আসতে শুভ্রের বুকের বাঁ দিকটায় একটা তীব্র মোচড় দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য ওর দম বন্ধ হয়ে এলো। না, সে আর কাউকে সহ্য করতে পারবে না। তার মনমোহিনীকে সে কোনোভাবে হারাতে পারবে না। শুভ্র ঠোঁট গোল করে কয়েকবার বড় বড় শ্বাস নিল নিজেকে শান্ত করতে। হঠাৎ ওর ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হাসি ফুটে উঠল। ও পকেট থেকে ফোন বের করলো। নবাব এবার আর দেরি করবে না। ও এবার হার মানবে না। তবে সেই হার হবে তার মনমোহিনীর ভালোবাসার কাছে। ও দ্রুত গুগল সার্চ করে বাটনে টাইপ করতে শুরু করলো, ইউনিয়ন কিছু প্রপোজ করার টিপস। সকালবেলা বাড়ির সামনে একটা ব্যস্ততা। রাসেল সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। উদ্দেশ্য আজই সে বাড়ি ফিরে যাচ্ছে। ওর বাবা কয়েকবার ফোন করছে, বিশেষ করে প্রয়োজনে ওকে এখনই যেতে হচ্ছে। রাসেল একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে হৃদির সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে বলল, হৃদি, তুমি তো আমাদের বাসায় অনেক দিন ধরে যাও না, এবার কিন্তু খালার সাথে অবশ্যই যাবে, মনে থাকে যেন। হৃদি একটু স্লান হাসলো, যাবনি এক সময় ভাইয়া, সুযোগ করে চলে আসবো। রাসেল নাসর বাঁধার মতো বললো, এক সময় কেন, এইবারে যাবে কিন্তু, কোনো অজুহাত শুনবো না। এদিকে রাবিয়া হোসেনের দিকে তাকিয়ে আবদার শুরু, কি খালা, এবার আমাদের বাসায় যাচ্ছ তো তোমরা? রাবিয়া হোসেন রাসেলের মাথায় হাত বুলিয়ে আদর করলেন, ঠিক আছে রে বাবা,
এবার অবশ্যই যাব। রাসেল যেন নিশ্চিত হতে চাইল। প্রমিস করো। রাবিয়া হাসান হেসে উত্তর দিল, হ্যাঁ রে পাগল, প্রমিস। রাসেল এবার দারুণ খুশি হয়ে হৃদির দিকে তাকিয়ে চোখের ইশারা করলে, আসি তাহলে, দেখা হচ্ছে খুব দ্রুত, বড়জোর 2 দিনের মধ্যে। হৃদি হালকা একটা হাসি দিল। ঠিক তখনই সায়রা চৌধুরী ব্যস্ত হয়ে বলে উঠলেন, সে কি, সুব্রত এখনও ঘুম থেকে ওঠেনি, ওর সাথে দেখা না করে চলে যাবে? রাসেল ঘড়ির দিকে তাকিয়ে বলল, ব্রত এখনও ঘুমে বিফোর, ডাকলে আবার যদি খেপে যায়। সায়রা চৌধুরী সাথে সাথে দিদির দিকে তাকিয়ে বলল, যা তো মা, গিয়ে একটু শুভ্রকে ডেকে নিয়ে আয়। আমরা তো কাল পরশু চলে যাবো, আবার কবে আসা হবে তার ঠিক নেই। হৃদির বুকের ভিতরটা হালকা কেঁপে উঠল। কাল রাতে সেই ছাদের ঘটনা মনে পড়তে ও কেমন কুঁকড়ে গেল। ওর সামনে যাওয়ার মতো সাহস এই মুহূর্তে একদম খুঁজে পাচ্ছে না হৃদি। কিন্তু সবার সামনে এখন না বললেও কেমন দেখায়। এসব ভেবে একরাশ অস্বস্তি নিয়ে হৃদি দীর্ঘশ্বাস ফেলে ভারী পায়ে শুভ্রের রুমের সামনে চলে আসলো। রুমে ঢুকে হৃদি এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র একটা কোল বালিশ আষ্টে জড়িয়ে ধরেছে, চাদরে নাক ঢেকে গভীর ঘুমে আচ্ছন্ন। উপরে ফ্যান ঘুরছে, আবার সেই বাতাস তার কপালের উপর এলোমেলো চুল এলোমেলো উড়িয়ে দিচ্ছে। দিদি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি মনে হলো এই প্রথম শুভ্রকে এত শান্ত আর ঘুমন্ত অবস্থায় দেখছে। দিদি মনে হলো, ইস, ঘুমন্ত অবস্থায় মানুষকে কি কিউট লাগে, অথচ জেগে থাকলে যেন একটা আগ্নেয়গিরি। ও মন্ত্রমুগ্ধের মতো এক পা করে শুভ্রের বিছানার দিকে এগিয়ে গেল। রাতের সেই পাথরের মানুষটা এখন একদম অবুঝ শিশুর মতো অঘুরে ঘুমাচ্ছে। হৃদি মানুষটাকে এই মুহূর্তে হৃদির খুব অচেনা আর অদ্ভুত মায়াবী মনে হতে লাগলো। হৃদির হঠাৎ খুব ইচ্ছে হলো শুভ্রের গালে আলতো করে চুমু খেতে। কেন জানি এই পাষাণ লোকটাকে একদম দুধের বাচ্চার মতো নিষ্পাপ লাগছে। হৃদি দ্বিধায় পড়ে গেল, কি করবে। এদিকে চুমু খাওয়ার জন্য ছটফট করছে, অন্যদিকে ধরা পড়া ভয়। পরক্ষণে ভাবল, ধুর, ও তো অঘুরে ঘুমাচ্ছে, বুঝবো কীভাবে। একটা ছোট্ট করে দিয়ে একদম স্বাভাবিক হয়ে যাবে, যেন কিছুই হয়নি। এই ভেবে হৃদি বুক টিপটিপানি নিয়ে সাহস করে মুখ নিচু করলো। তারপর অতি সপ্তপনে শুভ্রের গালে একটা পরশ দিয়ে ফেললো। চুমু খেয়ে চট করে সোজা হয়ে দাঁড়ালো। নিজের হার্টবিট যেন কান ফেটে যাচ্ছে। নিজেকে স্বাভাবিক করে একটু গলা খাকারি দিয়ে ডেকে উঠল, শুভ্র ভাই শুনছেন? কিন্তু শুভ্রের কোনো নড়াচড়া নেই। ও যেন ঘুমের রাজ্যে তলিয়ে গেছে। দিদি এবার একটু গলা চড়িয়ে জোরে ডাকলো, শুভ্র ভাই শুনছেন? আর কত ঘুমাবেন? শুভ্র এবার একটু নড়ে চড়ে উঠলো। কাঁচা ঘুমের ব্যাঘাত ঘটায় ওর বিরক্ত মাখা কপাল কুঁচকে এলো। চোখ না খুলে ঘুমের ঘরে ফিসফিস করলো, ডাকিস না, ঘুমাতে দে, যা এখান থেকে। দিদি কোমরে হাত দিয়ে জেদ নিয়ে বললো, আপনাকে ডাকতে আমার বয়ে গেছে, মামি পাঠালো তাই এসেছি। রাসেল ভাইয়ে চলে যাচ্ছে আপনাকে। রাসেল নামটা কানে যাওয়ার সাথে সাথে শুভ্র ঘুমটা যেন ম্যাজিকের মতো বয়ে গেল। ও ঝট করে চোখ খুলে আনমোড়া ভেঙে হৃদের দিকে তাকালো। শুভ্র নির্লিপ্ত গলায় বলল, ও তাহলে আপদ বিদায় হচ্ছে অবশেষে। হৃদি ভুরু কুচকে রেগে বলল, কিসের আপদ? শুভ্র এবার হৃদির কথার কোনো উত্তর না দিয়ে ও পাশ ফিরে উল্টো দিকে শুলো। কোল বালিশটা আবার শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। ও পাশ থেকে গুঙ্গে বলল, অনেক কিছু বুঝছিস না তুই, যা এখন আহ থেকে ঘুমাতে দে, একদম ডাকলে মেরে দাঁত ফেলে দিব। হৃদি রেগে মেজাজ হারিয়ে বলল, দাঁত কি আপনার বাপের সম্পত্তি যে কথায় কথায় মেরে দাঁত ফেলে দেবেন, হাড় কিপটে লোক একটা। শুভ্র এবার কোনো উত্তর দিল না। ও পাশ ফিরে গভীর ঘুমে রাজ্যে তলিয়ে গেল। হৃদির এটা কিছুতেই সহ্য হচ্ছে না। কি শান্তিতে ঘুমাচ্ছে লোকটা, অথচ কাল এই রাতে এই লোকটার দেওয়া যন্ত্রণা হৃদি দু চোখের পাতায় এক করতে পারেনি। আর এখন অপরাধী লোকটা অঘোর ঘুমাচ্ছে, ও সে জেগে মরছে। না, শুভ্রের এই ঘুমের 12টা বাজাতে হবে। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি হলো, নোনালি পাতা। এই পাতার গন্ধ শুভ্রের একদম সহ্য হয় না। এক ফোঁটা নাকে গেলে ওর বমি চলে আসে। যেই ভাবা সেই কাজ। দিদি দ্রুত রুম থেকে বেরিয়ে তাকে দেখে সায়রা চৌধুরী অবাক হলো, কিরে, ও ওঠেনি? আমি যাবো কি ডাকতে? দিদি মনে মনে হাসলো, মুখে বলে, না না মামি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ও নিজেই উঠে দৌড়ে আসবে বলে বাড়ি থেকে বের হয়ে পুকুরের পাড়ে দৌড়ে গেল। পুকুরের পাড়িতে ঈশান, শুভ্রা, তুর্য, রিফাত আর পাখি গোল হয়ে দাঁড়িয়ে গল্প করছে। দিদি পুকুরে এক কোণের দিকে যেতে দেখতে লাগলো সেখানে নোনালি গাছটা আছে। হঠাৎ ঈশানের চোখ খুলে হৃদের উপর। সে দূর থেকে হাঁকছে, বলল, কি রিদি, কি হয়েছে? ওইদিকে কোথায় যাচ্ছ, কিছু খুঁজছো? হৃদি থমকে দাঁড়িয়ে কিছু আমতা আমতা করে বলে, হ্যাঁ ভাইয়া, দুটো নোনালি পাতা লাগবে, মামি চাইলে তো ওগুলো তুলতেছি। ঈশান গাছটার দিকে তাকে একটু চিন্তিত হয়ে পড়লো। গাছটা একদম পুকুরের পাড়ে ঘেঁষে মাটি ভেজা।
তুলতে গেলে পিছলে পুকুরে পাওয়া ঝুঁকে আছে। ঈশান ধীর পায়ে এগিয়ে এসে বলল, কিন্তু ওটা তো একদম কিনারে রিদি, পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, দরকার নেই তোমার যাওয়ার। রিদি জেদ ধরে বলল, না না ভাইয়া, আমি পারবো, সমস্যা নেই। ঈশান হাসলো, তারপর বলল, জেদ করে না, দাঁড়াও, আমি পেরে দিচ্ছি। ঈশান প্যান্টের পাশটা হাঁটু সমান করে নিল যাতে কাদা না লাগে। সে অন্তত সাবধানে পা ফেলে গাছটার দিকে এগিয়ে গেল। পুকুর পাড়ে ওই দিকটায় বেশ পিচ্ছিল কদমাক্ত। ঈশান একটু খিনখিনে লাগছে আর ভয়ে হচ্ছে একটু। এদিক সেদিক হলে সোজা কাদা জলে একাকার হয়ে পুকুরে পড়তে হবে। অনেক কসরত নিয়ে সে ডালটা টেনে ধরল। নোনালি পাতা সেই উটকো ঘণ্ড নাকে আসতে ঈশান বমি বমি ভাব শুরু হলো। তবু কষ্ট করে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে পাড়ে এলো সে। পাতাগুলো হৃদের হাতে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এই নাও তোমার পাতা, যা গন্ধ রে বাবা। হৃদি একগাল হেসে বলল, ধন্যবাদ ভাইয়া, অনেক উপকার করলেন। বলে হৃদি এক মুহূর্ত দেরি করলেন না, এক প্রকার দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। পা টিপে টিপে চোরের মতো শুভ্রের রুমে প্রবেশ করলো। শুভ্র এখনো ঠিক আগের মতো বেঘরে ঘুমাচ্ছে। হৃদি খুব শক্তপণে একটা একটা করে পাতা শুভ্রের নাকের ডগা একদম ডগায় সাজিয়ে রাখলো। শুভ্র প্রশ্বাসের বাতাসে হালকা পাতাগুলো উড়ে যেতে চাইলো। তা দেখে হৃদি চট করে ভারী একটা পাতা পানির বোতল এনে কোণে চাপা দিয়ে রাখলো যাতে পাতাগুলো নড়াচড়া করতে না পারে আর গন্ধটা সরাসরি তার নাকের ভেতর গিয়ে হানা দেয়। কাজ শেষ করে হৃদি দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে আড়ালে গিয়ে দাঁড়ালো। বুকটা দুরু দুরু করছে উত্তেজনায়। এক চোখ দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করলো এবার সেই ঘুমন্ত নবাবের কী দশা হয়। হৃদি মনে মনে কুটিল হেসে হেসে ভাবলো, এবার মজা, কাল রাতে আমার ঘুম হারাম করেছে, এবার দেখো নোনালি পাতার ঠেলা। বারবার নাকের নিঃশ্বাসে সেই বিষাক্ত তীব্র পাতার গন্ধ শুভ্রের ফুসফুস অবধি পৌঁছে দিচ্ছে। অতিরিক্ত ঘুমের ঘরে অবশ হয়ে পড়ে থাকা প্রথমে টের পায়নি, কিন্তু ভেতর ভেতরে এক বীভৎস অস্বস্তি দানা বেঁধেছে। এদিকে হৃদি দরজার আড়ালে দাঁড়িয়ে শ্বাস চেপে ধরে উঁকি দিচ্ছে। ও ভাবছিল শুভ্র হয়তো নাক সিটকে লাফিয়ে পড়বে আর সেই মজার দৃশ্য ও প্রাণ ভরে হাসবে। কিন্তু বেশ কিছুক্ষণ পর অতিরিক্ত গন্ধ পেটের ভিতরে গিয়ে পাকস্থল উলটপালট করে দিল। সুব্রত তন্দ্রাটা ধীরে ধীরে যখন ভাঙল তখন কিছু বুঝে ওঠার আগে ওর দম আটকে আসার উপক্রম। কোনো কথা বা চিৎকার নয়, একদম ঘুমের ঘুরে সুব্রত ওলপার করে বমি করে দিল। ওর শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। ও অনেক কষ্টে বিছানায় উঠে বসলো ঠিকই, কিন্তু সেই উত্থাল পাত্তাল যেন থামছে না। কয়েক সেকেন্ডের ব্যবধানে ওর ফর্সা মুখটা নীল হয়ে গেল। এদিকে দিদি শুভ্রের সেই ভয়াবহ অবস্থা দেখে পাথরের হয়ে গেল। ওর বুকের ভেতরটা যেন মুহূর্তে হিম হয়ে গেল। হাত পা নড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলল। ও তো সে মজা করতে চেয়েছিল, কিন্তু সামনে যা হচ্ছে সেটা সে কল্পনাকে ছাড়িয়ে গেছে। ও বুঝতে পারছে না কী করবে। অন্যদিকে সাহেরা চৌধুরী শুভ্র উঠছে দেখে চিন্তিত মুখে ওর রুমের দিকে আসছিল। দরজার দিকে দিদিকে উভয় মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কিছু বলতে যাবেন, ঠিক সেই তখনই ভেতর থেকে বুক চিরে আসা সেই বমি করা শব্দটা তার কানে গেল। সাহেরা চৌধুরী আর এক সেকেন্ডও দেরি করলেন না। তিনি পাগলের মতো দৌড়ে শুভ্রের কাছে গিয়ে ওকে জাপটে ধরলেন। তার দুহাত শুভ্রের কাঁপুনিতে কেঁপে উঠছে। তিনি আর্তনাদ করে বলতে লাগলেন, শুভ্র, ও বাবা, শুভ্র, কী হয়েছে? এত বমি করছিস কেন বাপ? শুভ্রের অবস্থা এখন বর্ণনাতীত। ও একটা কথা বলতে পারছে না। যতবার ও বুক ভরে নিঃশ্বাস নিতে যাচ্ছে ততবার পেটের ভেতরে জমে থাকা সেই সোনালি পাতার বিটকল গন্ধটা ওর নাকে হানা দিচ্ছে। ওর চোখ দুটো যন্ত্রণা উল্টে যাওয়ার মতো অবস্থা, মুখ দিয়ে অনর্গল বমি বেরিয়েছে। শুভ্র কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে যেন বৃষ্টির পানি। শুভ্র এই ভয়াবহ অবস্থা দেখে সাহারা চৌধুরী আত্মচিৎকার শুরু করলো। তার এই গগনবিদারী চিৎকারের শব্দে বাড়ির সবাই দিশেহারা হয়ে শুভ্রের ঘরের দিকে ছুটল। ঈশান, তুর্য, রিপাত সবাই পাগলের মতো ঘরে ঢুকলো। ঘরে ঢুকতে শুভ্র এই অবস্থা থেকে ওরা তিনজনে তড়িঘড়ি করে ওকে জাপটে ধরলো, কিন্তু শুভ্রের বমি থামছে না, বরং ওর শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। ঈশান শুভ্রের পিঠ শক্ত করে ধরে অস্থির হয়ে বলল, বস, কী হয়েছে আপনার? এত বমি করছেন কেন? বাকিটুকু বলার আগে ঈশানের চোখ গেল বালিশের পাশে ছড়িয়ে থাকা সোনালি পাতাগুলোর দিকে। ঈশান হাত বাড়িয়ে একটি পাতা তুলে নিল। ওর বুকের ভিতরটা ধক করে উঠল। এই তো সেই নোনালি পাতা, যার এদিকে সে কিছুক্ষণ আগে পুকুর পাল থেকে তুলে দিয়েছিল। কিন্তু এই পাতাগুলো এখানে কেন? ঈশানের ভাবনার মধ্যে শুভ্র বড় বড় নিঃশ্বাস নিতে গিয়ে বারবার বমি করছে। সোহান চৌধুরীর পরিস্থিতি ভয়াবহতা বুঝে কাঁপা কাঁপা হাতে তাড়াতাড়ি গ্রামের ডাক্তারকে কল দিল। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে দিদি নিজেকে আর ঠিক রাখতে পারল না। ও ফুপিয়ে কেঁদে উঠল। সামান্য একটা মজা যে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে সেটা ও স্বপ্নে ভাবেনি। সকাল থেকে ও না খাওয়া
মনের উপর প্রচণ্ড চাপ আর তার উপর বিরামহীন বমি। শুভ্র শরীর আর নিতে পারল না। হুট করে মাথাটা প্রচণ্ড জোরে ঘুরে উঠল। চোখের মণি দুটো একবার স্থির হয়ে পরক্ষণে বুঝে এলো। কয়েক মুহূর্তের মধ্যে শুভ্র একদম শরীর ছেড়ে দিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। শুভ্র এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও শুভ্রকে জ্ঞান হারাতে দেখে ও আর পারল না। ও চিৎকার করে কান্না শুরু করলো। সোহান চৌধুরী নিজের একমাত্র ছেলের এই করুণ অবস্থা দেখে পাথর হয়ে গেল। তিনি দ্রুত শুভ্রের মাথার কাছে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে আকুল হয়ে বলতে লাগলেন, শুভ্র, এই শুভ্র, কথা বল, কি হয়েছে বাবা? বাপ, চোখ খোল, চোখ খোল বাবা। রিফাত শুভ্রের নাড়ি পরীক্ষা করে গলায় বলল, আঙ্কেল, শুভ্র জ্ঞান হারিয়েছে। সোহান চৌধুরী হাহাকার করে উঠল। হঠাৎ কি হলো? এত বমি করলো কেন? এদিকে রিদি দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর চোখের চারপাশে বন বন করে উঠছে, সব অন্ধকার। মনে হচ্ছে কেউ যেন ধারালো ছুরি দিয়ে ওর কলিজায় কেটে দিয়েছে। নিজের সামান্য এক শয়তানি কারণে শুভ্রের এই জীবন মরণ দশা, তা ভাবতে হৃদির দম বন্ধ হয়েছে। ওর ভেতরটা যেন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসলো। তিনি শুভ্রের সব কিছু খুঁটিয়ে পরীক্ষা করে সবার উদ্দেশ্যে বললেন, চিন্তার কিছু নেই। অতিরিক্ত কোনো উৎকট গন্ধে পেটের ভিতরে দলা পাকিয়ে পুরো জায়গা ছড়িয়ে গেছে। সেই কারণে নিঃশ্বাস নিতে গিয়ে গন্ধের তীব্র ঘ্রাণ তার নাকে লেগেছে। আর সেই গন্ধে তিনি বমি করছেন। আর তিনি সকাল থেকে কিছু খাননি। আর তার বমি করার জন্য শরীরটা অতিরিক্ত দুর্বল হয়ে পড়ছে বলে বমি করছেন। চিন্তার কিছু নেই। বমি করার ফলে যা গন্ধ পাতা ছিল সব বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দিবেন ওষুধগুলো। আর হ্যাঁ, একদম গন্ধ ওনাকে দূরে রাখবেন, এতে শরীর ওনার জন্য ক্ষতিকর। ডাক্তারের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। কিসের গন্ধ? কিসের গন্ধ? ঠিক তখনই ঈশান গম্ভীর মুখে বলল, বসের বালিশের পাশে দেখেন, সেখানে গাছের পাতা পড়ে আছে। এই পাতাগুলো গন্ধের জন্য বলেছে ডাক্তার। ঈশানের কথা শুনে শুভ্রের বালিশের পাশে তাকালো। সেই নোনালি পাতাগুলো দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। এতক্ষণ উত্তেজনার চোটে তারা কেউ খেয়াল করেনি। সায়রা চৌধুরী বিস্ময়ে ক্ষোভ নিয়ে বললেন, নোনালি পাতা? কিন্তু এই পাতাগুলো শুভ্রের বালিশের পাশে কেন? আর এই গন্ধের তো শুভ্র সহ্য করতে পারে না। কে রেখেছে? ঈশান এক পলক হৃদির দিকে তাকালো। হৃদি তখনও দরজার কোণে মাথা নিচু করে নীরবে কাঁদছে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে হৃদি ধরা গলায় মাথা নিচু করে সবার হাতে, আমি রেখেছি। কথাটা শোনা মাত্র শুভ্রা চোখ তুলে তাকালো, চিৎকার করে, তুই রেখেছিস মানে? হৃদি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, আমি রেখেছি। ভেবেছি গন্ধে শুভ্র ভাইয়ের ঘুম ভাঙবে, শুধু এটুকু ও হয়ে যাবে বুঝতে পারিনি। কথাটা শোনা মাত্র রাবেয়া হাসান তড়িৎ গতিতে এগিয়ে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন হৃদির গালে। থাপ্পড়ে সেই শব্দে হৃদি পুরো ঘর যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। রাবেয়া হাসান হৃদির দিকে অগ্নিদৃষ্টি তাকে চিৎকার করে বললেন, এটা কোন ধরনের মজা? তুই এখনো ছোট যে বড় ভাইয়ের সাথে এরকম নোংরামি করতে চাস? দেখ তোর জন্য ছেলেটা কি দশা হয়েছে, দেখছিস? হৃদি কোনো পাল্টা জবাব দিল না, শুধু হিক্কা তুলে অবিরাম কাটতে লাগলো। রাবেয়া হাসান রাগে হৃদয়ের জ্ঞান হারিয়ে হৃদিকে বকাঝকা করতে মারতে গেলে ঈশান মাঝপথে এসে থামিয়ে দিল। রাবেয়া হাসান অনেক বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেন। হৃদি আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। ও মনে হলো এখানে আর কিছুক্ষণ থাকলে দম আটকে মারা যাবে। ও পাগলের মতো দৌড়ে নিজের রুমে চলে গেল এবং সশব্দে দরজাটা বন্ধ করে দিল। দরজায় পিঠ থেকে ফ্লোরে বসে পড়ল। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। যতবার চোখ বন্ধ করছে ততবার শুভ্রের সেই ফ্যাকাশে আর অসহায় মুখটা ওর চোখের সামনে ভেসে উঠছে। জ্ঞান হারানো শুভ্রের সেই নিথর দেহটা যেন হৃদির কলিজায় তীরের মতো ভিজছে। ও কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে বলতে লাগলো, শুভ্র ভাই, আমাকে মাফ করে দিন। আমি আমি সত্যি জানতাম না এতটুকু হয়ে যাবে। আপনার এত কষ্ট হবে আমি ভাবিনি। আপনাকে এত কষ্ট দিতে আমি চাইনি। খোদা, তুমি আমার শুভ্র ভাইকে সুস্থ করে দাও। হৃদির কান্নায় ঘরের দেওয়ালগুলো যেন আজ ভারী উঠছে। নিজের এই অবস্থানের জন্য ও নিজেকে ধিক্কার দিচ্ছে। গালের উপর মায়ের হাতের আঙুলের ছাপ বসে গেছে, জ্বালা করছে প্রচণ্ড। কিন্তু সেই জ্বালার চেয়ে শুভ্রকে হারানো আর তাকে কষ্ট দেওয়ার ভয়টা, হৃদির বুকের ভেতরটা অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে। ও দরজায় মাথা ঠুকতে লাগলো। ধীরে ধীরে তার আপন গতিতে বয়ে গিয়ে রাতকে আমন্ত্রণ জানলো। শুভ্র অনেক আগে জ্ঞান ফিরেছে। এখন সে পুরোপুরি সুস্থ। বাড়ির সবাই একটু পর পর শুভ্রের ঘরে গিয়ে ওকে দেখে আসছে, শুধু হৃদি ছাড়া। আর সারাদিন যে একেবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি, এক দানা পানিও পেটে পড়েনি আর। বাড়ির অনেকেই ডেকেছে, কিন্তু হৃদি সবাইকে এক এক করে বলে ফিরিয়ে দিয়েছে ও
পরে খাবে। এভাবে করতে করতে দিন শেষে যখন ঘন রাত নেমে এলো, তবুও রিদি ঘরের দরজা খুলল না। এদিকে শুভ্র নিজের রুমে ব্যালকনিতে একা দাঁড়িয়েছে। ঈশানের কাছে সব শুনেছে যে রিদির নোনা পাতাগুলো রেখেছিল। অদ্ভুত ব্যাপার হলো, এটা শুনে শুভ্রের মনে বিন্দুমাত্র খারাপ লাগেনি, রাগ হয়নি, কিন্তু ওর মনে এক গভীর বিষণ্ণতা, শূন্যতা বাঁধা গেছে। সারাদিন সবাই ওর খোঁজ নিতে এসেছে, যার যার জন্য শুভ্র চাতক পাখির মতো চেয়েছে, সেই মনমোহনী একটা বারের চোখের দেখা করতে এসেনি। লোকে বলে ছেলেদের নাকি অভিমান থাকে না, কিন্তু শুভ্র আজ প্রচণ্ড অভিমান করছে, প্রচণ্ড অভিমান। রাত যত বাড়ে শুভ্রের অস্থিরতা তত পাল্লা দিয়ে বাড়তে থাকে। তার মনটা ছটফট করছে রিদিকে একটিবার দেখার জন্য। সারাদিন এই নীরবতা ও দূরত্ব সহ্য করতে পারল না। অবশ্য শুভ্র নিজের ফোনটা হাতে নিল। রিদির হোয়াটসঅ্যাপে গিয়ে একটা মেসেজ লোক, আঘাত দিয়েছিস? তখন আঘাত লাগেনি, কিন্তু আঘাত তো এখন লাগছে। আর সারাদিন তুই একটাবার আমার সামনে আসলি না, বড্ড লাগছে রে বুকে। মেসেজটা পাঠিয়ে শুভ্র অপলক চোখের স্ক্রিনে তাকিয়ে রইল। ও জানে রিদি জেগে আছে। ও মন বলছে রিদি এই যন্ত্রণায় ওর মতো এক যন্ত্রণায় পড়ে যাচ্ছে। শুভ্র দীর্ঘক্ষণ ফেলে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। এদিকে রিদি বালিশে গুজে উল্টো হয়ে শুয়ে আছে, আর সারাদিনে অঝোর কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। প্রচণ্ড ভয় আর গ্লানিতে একেবারের জন্য শুভ্রের সামনে যাওয়ার সাহস হয়নি। ও মনে মনে শুধু ধিক্কার দিয়েছে, যে মুখ দিয়ে শুভ্রকে ভালোবাসে বলে দাবি করে, সেই মুখ দিয়ে কোন সাহসে গিয়ে দাঁড়াবে? কীভাবে পারলো নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? হৃদির এই অন্তহীন দহনের মাঝে বালিশের পাশে রাখা ফোনটা টন টন করে বেজে উঠল। একরাশ অনিচ্ছা সত্ত্বেও হৃদি হাতটা বাড়িয়ে ফোনটা নিল, কিন্তু ফোনের স্ক্রিনে তাকাতে তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য চমকে গেল। শুভ্রের প্রোফাইল পিকচার, শুভ্রের আইডি থেকে মেসেজ আসছে। হৃদি বুকটা প্রচণ্ড ধকধক করে কাঁপলো। সে কাঁপা কাঁপা হাতে তড়িঘড়ি করে লক খুলে মেসেজ ওপেন করলো। শুভ্রের পাঠানো কয়েকটা লাইন পড়ার সাথে সাথে হৃদির চোখ দুটো আবারও ছলছল করে উঠল। নিজেকে সাধারণ অপরাধী নয়, বরং পৃথিবীর চরম অপরাধী মনে হলো। শুভ্র এই চাপা হাহাকার মেশানো শব্দগুলো হৃদির ভেতরটা সবটুকু বাঁধ ভেঙে দিল। সে আর নিজেকে এক সেকেন্ডের জন্য সামলে রাখতে পারল না। তীরের মতো বিছানা ছেড়ে উঠে গিয়ে সশব্দে দরজা খুলে দৌড়ে লাগালো শুভ্রের রুমের দিকে। সোজা রুমে ঢুকে পাগলের মতো চাবিটা দেখলো, না, শুভ্র কোথাও নেই। এরপর হন্তদন্ত হয়ে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে পা রাখতে চোখের মনে স্থির হয়ে গেল। শুভ্র পকেটে দুই হাত ঢুকে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে উল্টো হয়ে দাঁড়িয়েছে। ঝাপসা আলো শুভ্র সে দীর্ঘ শান্ত অভাবটা দেখা যাচ্ছে না। শুভ্রকে এভাবে একদম সুস্থ আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে রীতি এক বুক বড় বড় স্বস্তির নিঃশ্বাস নিল। মনে হলো ওর বুকের উপর থেকে হিমালয় সমান পাথরটা এক নিমেষে নেমে গেছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সব জড়তার লজ্জায় একপাশে সরিয়ে রেখে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা শুভ্রকে পিছন থেকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। ওর কান্নায় আর সারাদিনের জমে থাকা সব যন্ত্রণা আর হাহাকার যেন এক লহমায় আশ্রয় পড়ল শুভ্রের পিঠে। হৃদের আকস্মিক স্পর্শে শুভ্রের পুরো শরীর এক মুহূর্তের জন্য ঝাঁকুনি দিয়ে উঠল। ও অনুভব করলো হৃদির চোখের নোনা জলে ওর টি শার্টের পেছনের অংশ পিঠের সাথে লেপ্টে গেছে। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। কান্নায় ভেঙে পড়ে হৃদি বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে খুব শান্ত করে বলে, এইভাবে কাঁদছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? হৃদি কোনো কিছু বলতে পারল না, শুধু হিক্কা তুলে না সূচক মাথা নাড়ল। শুভ্র পুনরায় জিজ্ঞেস করলো, তাহলে কাঁদছিস কেন? হৃদি এবার নীরব। ওর চোখের পাপড়িগুলো জলে ভিজে একাকার হয়ে যাচ্ছে, গাল বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। শুভ্র এবার দু হাতে হৃদির মাথাটা সোজা করে ধরলো। পরম মমতায় আঙুল দিয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে ঈশ্বর বলে, ভয় পেয়েছিলি যদি আমার কিছু হয়ে যায়? শুভ্র এই মায়াবী কণ্ঠস্বর শুনে হৃদি নিজেকে আর সামলাতে পারলো না। সব বাদ ভেঙে মিলে ওকে ঝটকায় শুভ্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলে বলে, আমাকে আপনি মাফ করবেন। আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি এই গন্ধে আপনার এত বড় সমস্যা। বিশ্বাস করেন শুভ্র ভাই, আপনি যখন মাথা ঘুরে পড়ে গেছিলেন তখন মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীর চোখের সামনে অন্ধকার হয়েছে। মনে হচ্ছে ভেতর থেকে কলিজাটা কেউ জ্যান্ত টেনে বের করে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে মাফ করে দিন। শাস্তি হিসেবে যা ইচ্ছে করতে পারেন, বকেন, সব আমি মাথার ভিতরে নেব, তবু দয়া করে আমাকে মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। কখনো আপনার কথার অবদ্ধ হব না। তবু আপনাকে হারাতে পারব না। অনেক ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি।
হৃদির গলা সে হাহাকার এবং ভালোবাসা আত্মনা রাতের এই নিস্তব্ধ ব্যালকনিতে এক অদ্ভুত মায়ের চাদরে বিছিয়ে নিল। শুভ্র স্তব্ধ শুনল হৃদির হৃদয়ের সবটুকু নিংড়ানো স্বীকারোক্তি। হৃদি যেন আজ ওর বুকের ভিতরে মুখ লুকিয়ে নিজের পুরো অস্তিত্ব শুভ্রের হাতে সঁপে দিল। ও শুভ্রকে আরো শক্ত করে আঁকড়ে ধরল, যেন এই বাঁধন আলগা হলে শুভ্র চিরতরে হারিয়ে যাবে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির চুলে মুখ ডুবিয়ে খুব নিচু স্বরে বলল, এত ভালোবাসি বলেই তো সারাদিন আমার সামনে আসলি না। আমি বেঁচে আছি না বাকিটুকু শেষ করে রাখতে হৃদি আরও শক্ত করে শুভ্রকে জড়িয়ে দিল। ওর মুখে মরে যাওয়ার কথা মতো শব্দটা শুনতে হৃদির বুকটা কেঁপে উঠল। ও যেন আর সহ্য করতে পারছে না। শুভ্র একদম নিজের পাঁজরের সাথে মিশিয়ে ফেলে আরও জোরে কেঁদে দিল। শুভ্র এক বুক তপ্ত শ্বাস ছেড়ে হৃদিকে দুই বাহুর ঘোড়াটোপে বন্দি করে নিল। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, কান্না থামাও হৃদি, আমার কিচ্ছু হয়নি, দেখ আমি একদম ঠিক আছি, তোর সামনে আছি। হৃদি তবুও কান্না থামলো না। ওর অবুঝ মনটা যেন শুভ্র ওই নিথর হয়ে যাওয়া দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছে না। ও সমানে কেঁদেই চলছে। হৃদির এমন পাগলামি আর কান্নার তোর দেখে শুভ্রের ঠোঁটের কোণে এক চেনা বাঁকা হাসিটা ফুটে উঠল। ও হৃদির কানের কাছে নিজের ঠোঁট নিয়ে ফিসফিস করলো, সাধারণত কান্না করলে মেয়ে মানুষের ইমোশনাল হওয়ার কথা, কিন্তু তোর কান্না দেখে আমার বাসর করতে ইচ্ছে জেগেছে, এখন বল আমি কী করি। শুভ্রের এমন হুট করে নির্লজ্জ কথা শুনে হৃদির কান্নার বেগ এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর সারা শরীর এক যেন রহমা বিদ্যুৎ খেলে গেলো। কান্না ভেজা চোখ তুলেই থতমত খেয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখের সেই গভীর আর নেশাতুর দৃষ্টি হৃদির গলার কাছে শব্দটা যেন গলা পাকিয়ে গেল। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হৃদি একদম থতমত হয়ে কাঁপা গলে বলে উঠল, বাসর। শুভ্র হৃদির বাহুবন্ধনে আরো নিবিড় করে টেনে নিল। ওর কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, এখন বাসর রাত কি তাও তোকে বোঝাতে হবে, করে বুঝিয়ে দেবো তোকে। শুভ্র এমন সরাসরি এবং সাহসী করলা হৃদি এক লজ্জায় একদম লাল হয়ে গেল। ও ভাবতে পারেনি শুভ্র এতটা নির্লজ্জ হতে পারে। সাধারণত এত গম্ভীর কোনো মানুষের মুখে কথা শুনলে মনে হবে লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। হৃদির অবস্থা তাই। ও চোখ বড় বড় শুভ্রের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আপনি ঠিক আছেন তো, শরীর কি বেশি খারাপ লাগছে? শুভ্র এবার হৃদির চোখের গভীরে তাকিয়ে বাঁকা হাসলো। সে বলল, হ্যাঁ আমি একদম ঠিক আছি, দেখতে পাচ্ছিস না? কেন, তোর কি মনে হচ্ছে আমি অসুস্থ? আচ্ছা বিছানায় চল, বাসর করে বুঝিয়ে দিই আমি অসুস্থ নাকি সুস্থ। হৃদির লজ্জায় একদম টকটকে আপেলের মতো হয়ে গেল। ওর বুকের ভিতরটা তখন ধকধক করছে। ও শুভ্রের বলিষ্ঠ বাহুর বদন থেকে হাত ছাড়া পাওয়ার বৃথা চেষ্টা করতে করতে মুখ লুকিয়ে বলেছি, কি নির্লজ্জ আপনারা। আমি যে ভেতরে ভেতরে এত নির্লজ্জ আমি আগে জানতাম না। শুভ্র হৃদির ছটফটানি দেখে হাতের বাঁধন আরো শক্ত করে নিল। ও হৃদির কানে লতি ছুঁয়ে গাঢ় স্বরে বলল, নির্লজ্জ কি দেখছিস, একবার শুধু তোকে পুরোপুরি নিজের করে পেয়ে নি, তারপর দেখবি এই শুভ্র কি জিনিস। ওই যে নোনালি পাতা দিয়ে আমার যা দশা করার ফল, সেটা আমি অবশ্যই সুদে আসলে তুলব, শুধু ওয়েট কর। সকাল সকাল গ্রামের দৃশ্যটা যেন রঙিন উৎসবের ক্যানভাস। চারিদিকে রাস্তাঘাটে মানুষের আনাগোনা, রিক্সার টুংটাং শব্দ আর মাইকের বাজতে থাকা বৈশাখের চেনা সুর মুখরিত। আজ পয়লা বৈশাখ। সারাদিন চারিপাশে চোখে পড়ছে রঙিন পাঞ্জাবি পরা ছেলেরা, সাদা লাল শাড়িতে সেজেগুজে বের হওয়া চঞ্চল, কার হাতে পায়ে লাল আলতা আর কালো চুল যত্নে জড়ানো সুগন্ধি গাছরা, আবার কারো চুলে পরিপাটি করে বাঁধা বেনুনি। চৌধুরী বাড়িটা আজ অপূর্ব সাজে সেজেছে। শুভ্রা, হৃদি, মিহি আর পাখি, বাড়ির সব মেয়েরা সকাল সকাল স্নান করে সাজসজ্জায় মেতে উঠছে। সবাই একই রকম, শুভ্র সাদা আর রঙের লাল পাড় দেওয়া সুতি শাড়ি পরেছে। পায়ের গোড়ালি আলগোছে দেখা যায় এমন সামান্য উঁচু করে পড়া একটা যেন জীবন্ত প্রতিমা মনে হচ্ছে। প্রত্যেকের হাত আর পায়ে আলতার আলপনা আঁকা। হৃদি নিজের লম্বা ঘন চুল দুটোকে যত্ন করে দুটো বেনি বেঁধে দু পাশে ঝুলিয়ে দিল। ওর এক হাতে একগুচ্ছ ধবধবে সাদা কাচের চুড়ি আর অন্য হাতে টকটকে লাল কাচের চুড়ি, রিনঝিন শব্দ। কপালে ছোট্ট একটা লাল টিপ আর চোখের গাঢ় কাজলে বৈশাখের স্নিগ্ধ সকালে রীতি যেন অন্য এক রূপ নিয়েছে।
বাড়ির প্রতিটি কোণে আজ নতুন বছরের আনন্দ আর বাঙালি ঐতিহ্যের ঘ্রাণ মিশে আছে। শুভ্র অপলক চোখে হৃদির দিকে তাকিয়ে থেকে মুগ্ধ করে বলল, হৃদি, বিশ্বাস করবি না, তোকে যা আজকে লাগছে, তোকে এভাবে দেখে আমি নিজেই তো শেষ হয়ে যাচ্ছি। হৃদি হাসির মুখে পাল্টা জবাব দিল, আর তোকে তো একদম আঙুর ফলের মতো মিষ্টি লাগছে, মনে হচ্ছে টুপ করে খেয়ে ফেলি। শুভ্রা নিজের সাপের উপর হাত বুলিয়ে লাজুক হেসে বলে, সত্যি আমাকে সুন্দর লাগছে? হৃদি ওর হাত দুটো জড়িয়ে ধরে বলে, সুন্দরের চেয়ে বেশি কিছু, যা মুখে বলে বোঝানো সম্ভব না। পাশ থেকে মিহি আর পাখি দুজনের ঠোঁট উল্টে একসাথে বলল, তো আমাদের বুঝি সুন্দর লাগছে না? হৃদি আর শুভ্রা হেসে দুজনকে জড়িয়ে ধরল। আরে ধুর, শাড়ি পরলে সব বাঙালি মেয়েদের অপূর্ব পার্থিবলোকে। শুভ্রা খুশিতে আত্মহারা হয়ে নিজের একটা বিনুনি ধরে নেচে উঠল। আমি আর এক মুহূর্ত থাকবো না, চল বাইরের সবাইকে দেখিয়ে আসে আমাকে কেমন লাগছে। বলে শুভ্রা ঝড়ের বেগে বাড়ির উঠানে বেরিয়ে পড়লো। উঠোনে তখন লোকারণ্য, পাড়া প্রতিবেশী গোল হয়ে পয়লা বৈশাখ আড্ডায় মেতেছে। শুভ্রা ওর চপল দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছে। পাখি আর মিহি পিছু পিছু গিয়ে সবাইকে নিজের শ্বাস জাগাতে লাগলো। কিন্তু ঘরের দরজার আড়ালে হৃদি দাঁড়িয়ে রইল মূর্তির মতো। ওর বুকটা তখনও কামড়ের হাঁপড়ের মতো ধকধক করছে। ও তো কাপড় পরছে, কিন্তু আর সেই শাড়িটা ওর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুভ্র যদি কোনোভাবে ওকে দেখে ফেলে তবে কি করবে? শুভ্র তো কড়াভাবে নিষেধ করেছিল ওকে শাড়ি পরতে, কিন্তু বৈশাখের আমেজ আর বন্ধু বান্ধবের আবদার ও বারণ ভুলে শাড়িটা পরে ফেলছে। এখন কি করবে? রীতি একবার জানলা দিয়ে আর চোখে বাইরে তাকাচ্ছে, আবার নিজের পরনে শাড়ির কুচিগুলো টেনে ঠিক করছে। যদি এই মুহূর্তে শুভ্র সামনে চলে এসে তবে ওর কপালে যে বড় ভোগান্তি আছে সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। ও শেষ যেন এক পা সামনে বাড়াতে গিয়ে 10 পা পিছিয়ে যায়। আনন্দের ঐতিহ্য শুভ্র হঠাৎ ফুলের কথা মনে পড়লো। বিনুনিতে একটা টকটকে লাল ফুল গেঁথে দিলে মন্দ হয় না, যে এইভাবে সেই কাজ। শাড়ির কুচি এক হাতে শক্ত করে ধরে দৌড় লাগালো ছাদের দিকে। ও সেই চপল দৌড়ের তালে পায়ের নুপুর আর হাতের চুড়িগুলি রিনঝিন শব্দে পুরো বাড়ি মুখরিত হলো। দৌড়তে দৌড়তে শুভ্রা যখন ছাদের দোরগোড়া এসে পৌঁছলো, ঠিক সেই মুহূর্তে ছাদ থেকে ঈশান নেমেছিল। শুভ্রার উত্তেজনার চোটে নিজের পায়ের গতি আর থামাতে পারল না। ও একরকম দৌড়ে দিয়ে সে একদম ঈশানকে দেখে থমকে গেল। দাঁড়ানো আগে সজোরে ধাক্কা খেয়ে গেল ওর। মুহূর্তের মধ্যে শুভ্র ভারসাম্য হারিয়ে ধপাস করে ছাদের মেঝেতে সোজা হয়ে ঈশানের উপর আছড়ে পড়ল। ঈশানের আকস্মিক পতনে কোমরে ব্যথায় হাত দিয়ে ও মাগো বলে বিকট সব স্বরে চিৎকার করলো। শুভ্র ভয়ে ভয়ে আর নিজের চোখ দুটো শক্ত করে বেঁধে ফেলল। সে ভাবতে পারেনি ফুলের খোঁজে এসে এমন তুলকালাম ঘটিয়ে ফেলবে। ওদিকে ঈশানের উপর ওভাবে পড়ে যায় শুভ্রার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এসে। ঈশান বেশ বিরক্ত হয়ে শুভ্রার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই চোখগুলো শুভ্রার উপর পড়ে স্থির হয়ে গেছে। মনের ভেতরে থাকা সব কথা যেন নিমেষে নাড়িতে আটকে গেল। ঈশান একদম হা করে শুভ্রার মুখের দিকে তাকিয়ে রইল। শুভ্রা সে শান্ত চোখের গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া আর কপালে থাকা ছোট্ট লাল টিপ সব মিলিয়ে ঈশানের মনে হতে লাগলো আসমান থেকে কোনো এক পরী সরাসরি ওর বুকের উপর এসে পড়ছে। ও বিশ্বাস করতে পারছে না যে চঞ্চল শুভ্রা। ঈশান বারবার মনে হচ্ছে নিশ্চিত কোনো ভুল, এটা শুভ্রা হতে পারে না, এটা কোনো স্বর্গীয় পরী। শুভ্রা ধীরে ধীরে চোখের পাতা মেরে তাকালো। চোখ খুলতে ওর দৃষ্টি নিবন্ধ হলো ঈশানের চোখের গভীরে। দুজনকে এক পলক দেখে সব ভুলে গেল ওরা এই মুহূর্তে ছাদের কঠোর মেঝেতে বিশ্রীভাবে শুয়েছে। চারপাশে দুনিয়া যেন ওদের কাছে থমকে গেল। বেশ কিছুটা সময় পর শুভ্রার ঘোর কাটলো। ঈশান ওভাবে হা করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে প্রচণ্ড লজ্জা পেল। পরিস্থিতি সামাল দিতে শুভ্রা হালকা একটা গলা খাঁকড়ি দিয়ে উঠল। সাথে সাথে ঈশানের মোহ ভাঙল। ও যেন বাস্তবে ফিরে এসলো। শুভ্রা তড়িঘড়ি করে ঈশানের উপর থেকে উঠে দাঁড়িয়ে নিজের পরনের শাড়ির কুচিগুলো ঠিক করে নিল। ঈশান অপ্রস্তুত হয়ে নিজের পিঠে ধুলো ঝাড়তে লাগলো। শুভ্র অপরাধীর মুখ করে ঈশানের দিকে তাকিয়ে কুণ্ঠিত স্বরে বলল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আসলে আমি খেয়াল করিনি। ঈশান আরও গভীর করে শুভ্রাকে খেয়াল করলো। পরনে ধবধবে সাদা আর লাল পাড়ের শাড়ি, দুই পায়ে আর হাতের তালু সতেজ আলতা, গাঢ় লালাভাই বিনুনি, দু হাতে লাল সাদা কাচের চুড়ি রিনঝিন করছে। সব মিলিয়ে ঈশানের মনে হতে লাগলো
ও নিজেই যেন কোনো মায়ার ঘরে তলিয়ে যাচ্ছে। ও বুঝতে পারলো না এখানে বেশিক্ষণ থাকলে ওর জন্য বিপজ্জনক। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। ঈশান শুভ্রার দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিয়ে ছাদ থেকে নামার উদ্দেশ্যে পা বাড়ল। ঠিক তখনই শুভ্রা চপল কণ্ঠে বলে উঠল, ভাইয়া দাঁড়ান, আমাকে কেমন লাগছে বলবেন না? ঈশান না চাইতেও নিজের থেকে বিড়বিড় করল, সুন্দর, এত সুন্দর যে সৌন্দর্য জ্বলছি আমি। শুভ্র কথাগুলো পরিষ্কার শুনতে পেল না। বেশ কৌতূহল নিয়ে ঈশানের দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ ঈশান ভাই কিছু বলবেন? ঈশান সাথে সাথে নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। একটু অপ্রস্তুত হলো, না না বললাম না অনেক সুন্দর লাগছে, এখন আসি। ঈশান আবারও যেতে নিলে শুভ্রা আচমকা ওর হাতটা ধরে ফেলল। অনুরাগের সুরে মায়াবী বলে বলে, আসলে ভাই আমি একটা ফুল তুলতে চাই, আমি কিন্তু গাছটা অনেক বড় তো, কাটা তো, ভয় লাগে যদি ফুটে যায়, আপনি একটা তুলে দিবেন? শুভ্রাসের নরম হাতে স্পর্শে ঈশান সারা শরীর বিদ্যুতের মতো চমকে উঠল, মতো এক শিহরণ খেলে গেল। ও তড়িঘড়ি করে শুভ্রার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, শুভ্রা আমার কাজ আছে, তুমি তুলো না, তুলতে না পারলে নেমে এসো, তোলার দরকার নেই। শুভ্রার সাথে সাথে অভিমানের মুখটা কালো করে ফেললে, ধরা গলায় বলে, এভাবে বলতে পারলেন? আমি কি বড় কোনো কাজ করতে বলছি? শুধু একটা ফুলে তো তুলতে বলছি। ঠিক আছে, লাগবে না, চলে যাই আমি, বলে শুভ্রা ছাদের কোণে থাকা গোলাপ গাছের তার কাছে চলে আসলো। গাছটা বেশ বড় হয়, তীক্ষ্ণ সব কাঁটায় ভরা। শুভ্রা মনে মনে প্রচণ্ড ভয় পাচ্ছে যদি কাঁটা ফুটে যায়, তবুও সাহস চর্চা করে কাঁটার ভিতর হাত দিয়ে একটা ফুল তোলার চেষ্টা করলো। ঠিক তখনই ওর হাতটা থমকে গেল। মনে হলো ওর বেনুনি কেউ খুব কোমলভাবে কিছু একটা গুজে দিল। ও অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে ঈশান দাঁড়িয়েছে। ঈশান খুব যত্ন করে শুভ্রার বিনুনিতে একটা ধবধবে সাদা ফুলের গাজরা সুন্দর করে পরিয়ে দিল। শুভ্রা কয়েক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। গাজরাটা লাগানো শেষ করে ঈশান মৃদু স্বরে বলল, এবার সত্যি অনেক সুন্দর লাগছে। শুভ্রা বিস্ময় কাটিয়ে অস্ফুট বলল, আপনি গাজরা কোথায় পেলেন? ঈশান একটু রহস্যময় হাসি দিয়ে বলল, তা তোমার না জানলেও চলবে। শুভ্রা এক পলক খুশি হয়ে উজ্জ্বল চোখে তাকিয়ে রইল, আমার জন্য কিনেছেন? ঈশান নির্লিপ্ত শীষ বাজাতে বাজাতে ছাদ থেকে নেমে গেল। আমি কোন দুঃখে তোমার জন্য গাজরা কিনতে যাবো? গাজরা কোত্থেকে আসলো? এসব ফালতু চিন্তা ছেড়ে নিচে নেমে আসো। ওদিকে চৌধুরী বাড়ির সবাই মেলায় যাওয়ার জন্য একদম রেডি। শুভ্র পরিপাটি হয়ে রুম থেকে এলো। ও আজ কুচকুচে কালো শার্ট আর কালো প্যান্ট পরেছে, আর সেই সহজাত শ্যামবর্ণ গায়ের রঙে কালো পোশাকটার জন্য এক অদ্ভুত আভিজাত্য এনে দিয়েছে। মনে হচ্ছে কোনো এক গ্রিক দেবতার ভাস্কর্য ছবি হয়ে উঠছে। ওর বাহুর পেশিগুলো কালো শার্টের ভাঁজে ভাঁজে খেলা করছে। বাঁ হাতের এক আভিজাত্যপূর্ণ স্মার্ট ওয়াচ, চোখে লাল নীল কালচের সানগ্লাস, শার্টের হাতা কনুই পর্যন্ত নিখুঁতভাবে গোটানো, আর তার উপর দুটো বোতাম খোলা, আর বুকের খোলা অংশটুকু যেন এক অদ্ভুত পুরুষের ঘ্রাণ ছাড়াচ্ছে। সব মিলে ওকে মনে হচ্ছে কোনো এক রহস্যময় ধরাছোঁয়ার বাইরে সুদর্শন সিনেমার হিরো। শুভ্রকে দেখে রিফাত হাসি মুখে ওর ঘাড়ে একটা চাপড় মারল, কিরে হিরো, মেয়ে পটানোর ধান্দা নাকি? শুভ্র চোখ মুখ সানগ্লাস করে নাক মুখ কুচকে চরম বিরক্তি সহ বলে, ডিসগাস্টিং। রিফাত টিপকেনি ফুটল, হ্যাঁ তোর জন্যই তো একদম হিরো সেজে এসেছিস, বুঝি না শালা, তুই যে তলে তলে নৌকা চালাচ্ছিস। শুভ্র এবার বানমুখ হয়ে বিরক্ত করলে, বেশি কথা বললে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। রিফাত আর শুভ্রের খুনসুটির মাঝে সোয়ান চৌধুরী বেশ চিন্তিত করলো, রিদি কোথায়? সবাই রেডি, ওই কই? ইকবাল হাসান চারিদিকে একবার চাতক পাখির মুখে চোখ বুলান, কিন্তু রিদিকে কোথাও দেখতে পেলেন না। তিনি শুভ্রার দিকে তাকিয়ে কিছুটা অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, শুভ্রা, রিদি না তোমাদের সাথে রেডি হচ্ছিল, তাহলে গেল কোথায়? শুভ্রা নিজেও বেশ অবাক। হ্যাঁ ফুপা, আমি তো বুঝতে পারছি না ও কোথায় গেল। চারপাশে একটা চাপা টেনশন। শুভ্র এবার ধীরভাবে নিজের হাতের স্মার্ট ওয়াচটার দিকে তাকালো। ওর পৌরসিদ্ধ শ্যামবর্ণ কপালে চিন্তার ভাঁজগুলো আর গাঢ় হয়ে ফুটে উঠল। চারপাশে হইচই থামিয়ে সবার উদ্দেশ্য অন্তত শান্ত কিন্তু গম্ভীর স্বর বলে, আমি দেখছি, দাঁড়াও, বলে শুভ্র বাড়ির ভেতর দিকে পা বাড়ল। ওর ভারী জুতার প্রতিটি কদম ওর মেঝের উপর আছড়ে পড়ছে। সেই দাপুটে শব্দ মনে হচ্ছে আজ পুরো বাড়ি যেন এক অজানা থমথমে আতঙ্কে কেঁপে উঠছে। সেই অতি পরিচিত পদধ্বনি রুমে কাছাকাছি হয়ে বসে থাকা রিদির কানে পৌঁছতে ওর কলিজাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল।
ও এখন নিশ্চিত যে এই শব্দ শুধু শুভ্রের জুতা থেকে আসছে না। শুভ্র যদি এই মুহূর্তে রুমে ঢুকে পড়ে ওকে সারি অবস্থায় দেখে, তবে আজ রাত নির্ঘাত প্রলয় ঘটবে। ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে রিদি তড়িঘড়ি করে খাটের নিচে ঘুটঘুটে অন্ধকারে গিয়ে রুকিয়ে পড়ল। ও মনে মনে শুধু একটাই দোয়া করছে, শুভ্র যেন ওকে না দেখে চলে যায়। শুভ্র বেরিয়ে গেলে ও আগে এই কাল শাড়িটা গা থেকে নামাবে। শুভ্র ঘরে ঢুকলো। চারপাশটা বাসের মতো তীক্ষ্ণ নজর ঘুরিয়ে একবার দেখলো, কিন্তু পুরো ঘর শুনশান। এদিকে খাটের নিচে রিদি কুঁকড়ে একদম দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। ওর বুকের ভেতরটা যেন কেউ বিরামহীন ড্রাম পাঠাচ্ছে। শুভ্র নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে, যদি শুভ্র শুনে ফেলে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে শুভ্রের সে পালিশ করা কুচকুচে কালো সুটা। শুভ্র ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারান্দার দিকে এগিয়ে গেল। না, সেখানে জনমানব চিহ্ন নেই। শুভ্রের কপালে অসন্তুষ্টের ভাঁজ পড়ল। ও ব্যর্থ যখন ঘর থেকে বেরোতে নেবে, ঠিক তখনই পলকের জন্য কানে একজোড়া কাচের চুড়ির অতি তীক্ষ্ণ টুংটাং শব্দ ভেসে এলো। রিদি ভয়ে নিজেকে হাত নাড়াতে গিয়ে অজান্তে এক বিপদ ঘটিয়ে ফেলছে। শব্দটা বাতাসের মতো পাতলা এলেও শুভ্রের মতো মানুষের কান এড়াতে পারল না। সে মুহূর্তে পাথরের মতো থমকে দাঁড়িয়ে এল। ওর তীক্ষ্ণ দৃষ্টি এবার তীরের মতো বিঁধল খাটের কোণার নিচে সে অন্ধকার কোণটায়। শুভ্র ওষ্ঠাধরে এক চিলতে রহস্যময় কঠিন হাসি ফুটে উঠল। শুভ্র প্যান্টের পকেটে দুই হাত ঢুকে বেশ আয়েশ করে বসলো। ওর ঠোঁটে একটা তাচ্ছিলে হাসি, যাই নিস্তব্ধ ঘরে হৃদির কানে তীরের মতো বিচ্ছে। সে খুব শান্ত এবং তপ্তস্বর বলল, নিজে বের হয়ে আসবি নাকি আমি টেনে বের করব? শুভ্র সেই বরফ শীতল কণ্ঠ কানে আসতে হৃদির মনে হলো কেউ ওর বুকের ভিতরে আস্ত একটা পাথর ছুঁড়ে মেরেছে। লোকটা বুঝলো কীভাবে এ খাটের নিচে ঘাপটি মেরে বসে আছে। হৃদি তবুও বের হলো না। ভয়ের চোটে খাটের নিচে অন্ধকারে ঘুটঘুটে আর বেশি আষ্টে জড়িয়ে রইল। ওর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু হলো। শুভ্র এবার দরাজ গলায় ঘোষণা করলো, আমি 1 থেকে 5 গুনবো। এর মধ্যে যদি বের না হোস তবে তোর কপালে নিঘাত চরম ভোগান্তি আছে। কিন্তু শুভ্র ধীর লয়ে গুনতে লাগলো। প্রতিটি সংখ্যার সাথে সাথে হৃদির হৃদস্পন্দন যেন লাফিয়ে গলার কাছে চলে আসলো। প্রতিটি সেকেন্ডে যেন এক যুগ। 1, 2, 3, 4, 5। 5 বলার আগে হৃদি তড়িঘড়ি করে খাটের নিচ থেকে বেরিয়ে এলো। এক মুহূর্ত দেরি না করে সোজা দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে ফেললো। ওর পরনে শাড়ির কুচিগুলো অবিন্যস্ত, হাতের চুলগুলো থরথর করে কাঁপছে। ও কাঁপা কাঁপা গলায় এক নিঃশ্বাসে বিশ্বাস করেন, আমি শাড়ি পরতে চাইনি, সবাই অনেক জোর করেছে, তাই মাথা কাজ করেনি, পরে ফেলেছি। আমি এখনো পর্যন্ত বাইরেই পা দিইনি, সত্যি বলছি। আপনি প্লিজ একটু বাইরে বেরোন, আমি এখনই শাড়ি খুলবো। সত্যি আর কোনোদিন শাড়ি ছুবো না, এবারের মতো মাফ করে দিন আমাকে। বলতে বলতে হৃদি একদম কুঁকড়ে গেল। ওর মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি যেন শুষে নেওয়া হচ্ছে। সে জড়সড় হয়ে কাঁপা হাতে নিজের আঙুলগুলো কচলাতে লাগলো। ওর মনে হচ্ছে এই বুঝি শুভ্র তার গালে সজোরে একটা চর বসিয়ে চিৎকার করে বলল, তোর সাহস কী করে হলো আমি বারণ করার পর শাড়ি পরা? কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর শুভ্রের কোনো গর্জন বা শাসন কানে এলো না। চারপাশটা এক অদ্ভুত নিস্তব্ধতা ডুবেছে। হঠাৎ দিদি অনুভব করলো খুব জোরে এক জোড়া নিঃশ্বাস সরাসরি মুখের উপর পড়ছে। সেই উষ্ণ পরশে হৃদির চোখের পাপড়িগুলো কেঁপে উঠল। সে অন্তত ধীর লয়ে চোখের পাতা মেলে তাকালো। তার তাকাতে শুভ্রের অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে যা যেন ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। শুভ্র ওর একদম কাছে দাঁড়িয়ে, এত কাছে যে দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে গেছে। এদিকে শুভ্র যেন নিজের চোখের সামনে এক অন্য রীতিকে আবিষ্কার করলো। মায়াবী চোখে লেপ্টে থাকা গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর কপালে সেই ছোট্ট লাল টিপ। দুপাশে ঝুলে থাকা লম্বা দুটো বেনুনি, আর হাতের লাল সাদা কাচের চুড়ির মাঝে হৃদিকে যেন এক স্বর্গীয় অপ্সরার মতো মনে হচ্ছে। হৃদি হাতে পায়ে আলতো করে স্নিগ্ধ রং দেখে শুভ্রর হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। সে কোনো রকম কথা বলতে পারছে না, শুধু একরাশ মোহ আর নেশা নিয়ে হৃদির দিকে তাকিয়ে রইল। গভীর শুভ্র সেই গভীর ঘোর লাগা দৃষ্টি হৃদির আর বেশ কিছুক্ষণ সহ্য হলো না। লজ্জায় আবেশে চোখ নামিয়ে নিল। কাঁপা কাঁপা গলা অস্ফুট সুরে বলল, এইভাবে তাকাবেন না আপনি, আমার কেমন জানি লাগছে। শুভ্র কথায় কান দিল না, বরং সে এক ধাপ এগিয়ে এলো।
রিদির একদম গায়েব করে ওরে সে। রীতি যখন ভয়ে আর অস্বস্তিতে পিছিয়ে যেতে চাইল, শুভ্র তখন নিজের হাত দিয়ে ওকে আটকে টেনে নিল। হৃদির কপালে থাকা টিপটা একটু বাঁকা হয়েছিল। শুভ্র খুব যত্ন এবং পরম মমতায় আঙুলের ডগা দিয়ে টিপটা ঠিক মাঝখানে বসিয়ে দিল। সে আঙুলে আলতো ছোঁয়ায় হৃদির সারা শরীর যেন এক লহমায় বিদ্যুৎ খেয়ে গেল। ও পাথরের মতো দাঁড়িয়ে শুধু শুভ্রের স্পন্দন শব্দ শুনতে লাগলো। হৃদি একটু অবাক হলো। আজ বড্ড শান্ত লাগছে তাকে। বকছে না, এমনকি চোখে সেই রাগে আগুনটাও নেই। লোকটা আজ কেমন যেন এক ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকেই দেখছে। হৃদি অপরাধীর মতো কাঁপা কাঁপা ঠোঁটে প্রশ্ন করলো, শাড়ি খুলবো কেন? শুভ্র হৃদির চোখের মনির দিকে এমনভাবে তাকালো যেন সেই চোখের গভীরে ও ডুবে মরতে চায়। গম্ভীর অথচ মোহনায় স্বরে বলল, আমি কি বলছি শাড়ি খুলে ফেলতে? হৃদি না সূচক মাথা নাড়াতে অস্ফুট বলেননি, কিন্তু আগে তো বলেছিলেন শাড়ি যাতে না পরি। শুভ্র ওর কাছে সরে এলো, এতটাই কাছে যে হৃদির বুকের ধপকানি শুভ্রের কাছে গিয়ে ঠেকলো। এক তপ্ত দীর্ঘশ্বাসে বলেছিলাম, কিন্তু তুই আমার কথা রেখেছিস। হৃদি লজ্জায় আর অপরাধবোধে মুখটা একদম নিচু করে ফেললো। শুভ্রের দেহের উত্তাপ পারফিউমের কড়া গন্ধ ওর মাথা ঝিমঝিম করলো। শুভ্র ওর আলতো করে হৃদি থুতনি ধরে একদম মুখে উঁচিয়ে ধরল। সে তীরের মতো তীক্ষ্ণ চাহনি সইতে না পারে হৃদির হিতাহিত জ্ঞান হারিয়ে চোখের পাতা বুঝে এলো। ঠিক তখনই নিস্তব্ধ ঘর জুড়ে শুভ্রের মখমলি কণ্ঠের গুনগুনানি ভেসে এলো। হৃদি নিজের কানকে বিশ্বাস করতে পারল না যখন শুভ্র গেয়ে উঠল, আমি তোর আলতা চুরি হাতে পায়ে পড়িস না। হৃদি বিস্ময়ে পাথরে ও চোখ মেলে তাকালো। শুভ্র গান গাইছে, তা আবার ওর এমন বুক চিরে আসা দরদ নিয়ে। হৃদি ঘোরের মাঝে কিছু ভাবার আগে শুভ্র আচমকা এক ঝটকায় ওকে উল্টো করে ঘুরিয়ে দাঁড় করলো। পেছন থেকে শক্ত হৃদির সরু কোমর জড়িয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে মোহনীয় সুরে আবার গেয়ে উঠল, ওরে ভালোই যদি বাসিস আমায়, বেঁধে তো নে তোর মনে। শুভ্র সেই উদাস করা কণ্ঠ আর মোহনে ওর হাতের ইস্পাতধ্বনি বাঁধনে হৃদির হৃৎস্পন্দন যেন ছিঁড়ে আসতে চাইল। শুভ্র প্রতিটি শব্দের সাথে উষ্ণ নিঃশ্বাসে হৃদির ঘাড়ে নরম চামড়া আগুনের মতো বিঁধছে। হৃদির চোখ বন্ধ করে কাঁপছে, আর এক এক করে শুভ্র যেন আর সব অভিমান আর ভয় ধুলোয় মিশিয়ে দিল। শুভ্র আজ রাগী বড় ভাই নয়, আজ এক উন্মাতাল প্রেমিক, যে হৃদির এই অপরূপ রূপের নেশায় পুরোপুরি দিগ্বিদিক ভ্রান্ত হয়ে গেছে। আর ওই মজবুত বাহুবন্ধনে বন্দি হৃদি আজ এক অদ্ভুত অপার্থিব ঘোরের অতল গহরে তলিয়ে যাচ্ছে। হৃদি যেন ঘোরের জগতে চলে গেছে। শুভ্র সব বারণ সব রাগ ভুলে এক অন্য মানুষ হয়ে উঠছে। শুভ্র ধীর লয়ে হৃদির চুরি পড়া হাতটা নিজের হাতের মুঠোয় নিল। হৃদির নরম আঙ্গুলগুলোর ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে দিয়ে হাতটা উঁচিয়ে ধরল। তারপর অন্তত গম্ভীর অনুরাগে হৃদির হাতের পিঠে নিজের ঠোঁট এলিয়ে ছোঁয়ালো। সেই স্পর্শে হৃদির সারা শরীর এক পশলা আগুনের বৃষ্টিধারা বয়ে গেল। শুভ্র ঘোর লাগা কণ্ঠে পুনরায় বলে উঠল, আমি তোর আলতা চুরি না, হাতে পায়ে পড়িস না। গানের প্রতিটি শব্দ যেন হৃদির রক্তে গিয়ে নাচন তুলছে। শুভ্র ওখানেই থামল না। ও হৃদির পিঠের উপর তুলতে থাকা লম্বা বেনুনির আগায় আঙুল ছোঁয়ালো। অতি সপ্তপর্ণে বেনুনির ফিতাটা ছুঁয়ে দিয়ে নেশাতুর স্বরে আবার গেয়ে উঠল, আমি তোর চুলের ফিতা না, আমাকে বেনে বাঁধিস না। অসম্ভব ভালোবাসি তোমাকে, পর্ব ৮। পুরো গল্পটা প্লেলিস্টে।